হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একটা আলোচনা করব বিষয় রসায়নের রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধন কেমিক্যাল বন্ডিং। এই রাসায়নিক বন্ধন বিষয়টা আমাদেরকে প্রথমে জানতে হবে যে কি। তা রাসায়নিক বন্ধন মানে হচ্ছে যে যখন দুটো পরমাণু যুক্ত হয়ে একটা অণু গঠিত হচ্ছে, সে যৌগিক পদার্থের অণু গঠিত হোক বা মৌলিক পদার্থের অণু গঠিত হোক, তখন কিভাবে তারা যৌগিক বা মৌলিক অণু গঠন করছে। তা সেখানেতে কি হচ্ছে, যোজক কক্ষের এক বা একাধিক ইলেকট্রন বর্জিত বা গৃহীত হচ্ছে, অথবা যোজক কক্ষের এক বা একাধিক ইলেকট্রন সমভাবে ব্যবহৃত হয়ে ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহৃত হয়ে অণু গঠন করছে। এবং এই অণু গঠন করার সময় তারা যে বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে থাকছে তাকেই বলা হচ্ছে রাসায়নিক বন্ধন। তা রাসায়নিক বন্ধনের মাধ্যমেই কিন্তু আমাদের অণু গঠিত হয়। এখন আমাদের প্রশ্ন আসছে যে পরমাণুগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কেন? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে আমরা প্রথমে কতগুলো নিষ্ক্রিয় মৌল হিলিয়াম নিচ্ছি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। এদের ইলেকট্রন হচ্ছে 2, এর হচ্ছে 2 8 2 8 8 8 2 8 18 8 ইলেকট্রন বিন্যাস। তো এই ইলেকট্রন বিন্যাসে আমরা কি দেখতে পাচ্ছি যে এদের যোজক কক্ষে হিলিয়ামের ক্ষেত্রে 2টি বা বাকি নিয়ন, আর্গন, ক্রিপ্টন এদের ক্ষেত্রে যোজক কক্ষে মানে সবচেয়ে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন পূর্ণ থাকে। এই 8টা ইলেকট্রন পূর্তি থাকার জন্য বা পূর্ণ থাকার জন্য এরা হচ্ছে নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস। নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস এরা ইনার্ট গ্যাস। এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কারণ এদের যোজক কক্ষে কোনো ভ্যালেন্সি ইলেকট্রন বা যোজক ইলেকট্রন নেই, কারণ বাইরের কক্ষ 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ। সেই জন্য যে কোনো পরমাণু সে সবসময় চাইবে কি, স্টেবল হতে, মানে স্থায়ী হতে, অর্থাৎ নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাইবে। নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য কতগুলো পদ্ধতির মাধ্যমে তারা বাইরের কক্ষের ইলেকট্রন বিনিময় বা ইলেকট্রন জোড় গঠন করে অণু গঠন করবে। তা আমরা এই যে পরস্পরকে আকর্ষণ করছে, সেই আকর্ষণ করাকেই বলা হচ্ছে রাসায়নিক বন্ধন। অর্থাৎ যে বন্ধনের দ্বারা অণুগুলো নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য পরস্পরকে আকর্ষণ করে অণু গঠন করছে, তাকেই বলা হচ্ছে রাসায়নিক বন্ধন। আমরা 3 ধরনের রাসায়নিক বন্ধন আমরা জানি। 3 ধরনের রাসায়নিক বন্ধন আমরা জানি। আবার বলছি যে প্রত্যেকটা নিষ্ক্রিয় মৌলের হিলিয়াম ছাড়া বাকি নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন যে কোনো নিষ্ক্রিয় মৌলের বাইরের পক্ষে 8টা ইলেকট্রন, এবং এগুলো খুব স্টেবল। তাহলে অ্যাটম সবসময় চাইবে স্টেবিলিটি আনতে, স্টেবল অবস্থায় আসতে চাইবে। তা দেখা যাক আমরা রাসায়নিক বন্ধন 3 ধরনের রাসায়নিক বন্ধন আমরা জানি। সেই 3 ধরনের বন্ধন কি কি সেটা আমরা আলোচনা করব। এই 3 ধরনের বন্ধন হচ্ছে, একটা হচ্ছে আয়নীয়
বন্ধন, আয়নীয় বন্ধন, আয়নিক বন্ডিং। আর একটা হচ্ছে সমযোজী বন্ধন, যেটাকে বলা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, যাই হোক বন্ডিং বা বন্ড। আর একটা হচ্ছে অসমযোজী, অসমযোজী বন্ধন, এটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ড। এই আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন এবং অসমযোজী বন্ধন, এই তিন ধরনের বন্ধনের মাধ্যমে, তিন ধরনের আকর্ষণ বলের মাধ্যমে আমাদের অনুগঠিত হয়। তা আমরা এই তিন ধরনের বন্ধন সম্পর্কে পৃথকভাবে আমরা আলোচনা করব আজকের ক্লাসে, কিভাবে তিন ধরনের বন্ধন গঠিত হচ্ছে। তা এই বন্ধন গঠন করার ক্ষেত্রে প্রথমে আমরা আয়নীয় বন্ধনটা আলোচনা করছি। প্রথমে আমরা আলোচনা করছি আয়নীয় বন্ধন, আয়নিক বন্ডিং। আমরা বলেছি এইমাত্র খানিকটা আগেই বলেছি যে কতগুলো পরমাণু আছে তারা সবসময় ইলেকট্রন বর্জন করতে চায়, আর কতগুলো পরমাণু আছে তারা ইলেকট্রন গ্রহণ করে তার অষ্টক পূর্তি, অর্থাৎ যেটাকে আমরা বলছি অক্টেট, অক্টেট পূর্তি করতে চায়। যেমন আমরা বলছি আয়নীয় বন্ধনের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিচ্ছি, সোডিয়াম ক্লোরাইড NaCl। তা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? 2, 8, 1। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কি? 2, 8, 7। ইলেকট্রন বিন্যাস অবশ্যই জানতে হবে, ইলেকট্রনিক কনফিগারেশন। তো এখানে কি দেখতে পাচ্ছি যে সোডিয়াম একটা ইলেকট্রন যদি বর্জন করে তাহলে সোডিয়ামের একটা ইলেকট্রনকে এইভাবে রিপ্রেজেন্ট করছে, আর ক্লোরিনের 7টা ইলেকট্রন হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7। সোডিয়ামের 7টা ইলেকট্রন। এখানে দেখতে পাচ্ছি যে সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করলেই এর অষ্টক পূর্তি হয়ে যাবে, আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলে তারও বাইরের কক্ষে 8টা ইলেকট্রন পূরণ হবে। তাহলে দেখা যায় সোডিয়াম একটা ইলেকট্রন ক্লোরিনের বাইরের কক্ষে বর্জন করলো। যাই সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করলো, কি হলো তাহলে? Na+ আয়ন, কারণ ইলেকট্রন বর্জন করা মানে একটা পজিটিভ চার্জ বেড়ে যাওয়া, আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করার জন্য একটা নেগেটিভ চার্জ বেড়ে যাওয়া, তাহলে Cl-। এরা বিপরীত জাতীয় তড়িৎ। আমরা জানি যে বিপরীত জাতীয় তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে, সেই জন্য এই সোডিয়াম এবং ক্লোরিন আয়ন যুক্ত হয়ে NaCl, এরকম NaCl উৎপন্ন করলো। এই হলো সোডিয়াম ক্লোরাইডের গঠন। আবার একটা দিচ্ছি, দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড MgO। Mg অণু কিভাবে গঠিত হয়? এগুলো কিন্তু সব আয়নীয় বন্ধন। Mg ইলেকট্রন বিন্যাস জানতে হবে, আমি বলেছি 2, 8, 2, 10, 12টা ইলেকট্রন, 2, 8, 2। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 2, 6। দেখো অবভিয়াসলি দেখতে পাচ্ছি যে Mg দুটো ইলেকট্রন বর্জন করবে, করলি দুটো ইলেকট্রন বর্জন করলে কি হচ্ছে দেখতে পাচ্ছি। এখানে আগে কি দেখেছি, একটা ইলেকট্রন বর্জন করলে 8 হয়ে যাচ্ছে, এখানে একটা ইলেকট্রন গ্রহণ করলে 7, 8 হয়ে যাচ্ছে। সেরকম এই যদি দুটো ইলেকট্রন বর্জন করে আর 6টা আছে, 1, 2, 3, 4, 5, 6, তাহলে Mg পরমাণু দুটো ইলেকট্রন বর্জন করে কি হচ্ছে, তার অষ্টক পূর্তি হচ্ছে, অর্থাৎ নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের কাঠামো লাভ করছে। এও অক্সিজেন দুটো ইলেকট্রন যাই গ্রহণ করলো, সঙ্গে সঙ্গে এও কি হলো, 2, 8 হয়ে গেল। যাই Mg ইলেকট্রন বর্জন করার জন্য Mg+2, কারণ দুটো ইলেকট্রনের 2 একক, আর O-2, এক্ষেত্রে হলো MgO। তাহলে এখানে এই যে চিত্রগুলো আমরা আঁকছি, এই ইলেকট্রন ডট গঠনটা আমাদের করতে হবে। বলে সোডিয়াম ক্লোরাইড ইলেকট্রন, প্রথমে বললাম যে ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা জানতে পারি, সোডিয়ামের 2, 8, 1, ক্লোরিন হচ্ছে 2, 8, 7, তাহলে সেখানে সঙ্গে সঙ্গে আমরা কে ইলেকট্রন গ্রহণ করবে, নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য এখানে আয়নীয় বন্ধনের ক্ষেত্রে ইলেকট্রন একজন বর্জন করবে, সেটা একাধিক যোজক কক্ষের ইলেকট্রন বর্জিত হবে।
যোজক কক্ষের ইলেকট্রন বর্জিত হবে। ঠিক আছে, তাহলে এটা হলো। আমরা যদি আরো একটা উদাহরণ দিই তাহলে আরো পরিষ্কার হবে, ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি বলছি আমরা আয়নিক বন্ডিং আলোচনা করছি, আয়নীয় বন্ধন, এবং আমি যেমন ভাবে করছি সেইভাবেই প্র্যাকটিস করতে হবে। ক্যালসিয়াম অক্সাইড CaO, ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড কিভাবে তৈরি করছে না, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সিজেন। আমি আগে ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি 2 8 8 2, অক্সিজেন 2 6। তাহলে ক্যালসিয়ামের যোজক কক্ষে দুটো ইলেকট্রন আছে, আর অক্সিজেনের কটা আছে 1 2 3 4 5 6। তাহলে অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি যে ক্যালসিয়াম পরমাণু দুটো ইলেকট্রন বর্জন করবে এবং এর দুটো ইলেকট্রনই গ্রহণ করার ক্ষমতা আছে। তাহলে সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম পরমাণু ইলেকট্রন দুটো বর্জন করলো, করে Ca+2 আয়ন ও -2 আয়ন হয়ে CaO ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করবে। আবার আমরা যদি বলি যে MgCl2, এই MgCl2টা কেন হলো, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক একইভাবে Mg প্লাস Cl দিচ্ছি একটা, কিন্তু তার সঙ্গে আরেকটা Cl দিলাম। তার কারণ হচ্ছে যে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে Mg হচ্ছে 2 8 2, এখানে তাহলে বহির কক্ষে দুটো ইলেকট্রন আছে, আর ক্লোরিনের হচ্ছে 7টা ইলেকট্রন আছে। এইমাত্র আগে বলেছি 1 2 3 4 5 6 7। আবার এখানে তাই আর একটা ক্লোরিন যদি নিই এখানে আরেকটু বা এর পাশেও নিতে পারি, MgCl2টা এখানে আমরা আরেকটা ক্লোরিন আমরা নিতে পারি, এখানে প্লাস করে Cl নিলেও ক্ষতি নেই। 1 2 3 4 5 6 7। তাহলে একটা ইলেকট্রন এই ক্লোরিন পরমাণু গ্রহণ করলো, দেখো, আর একটা ইলেকট্রন এই ক্লোরিন পরমাণু গ্রহণ করলো। যাই এর 2 8 7 হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন, যাই একটা ইলেকট্রন গ্রহণ করলো 2 8 8 পূর্ণ হয়ে গেল, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে ফেললো। এও দুটো ইলেকট্রন, এই ক্লোরিন পরমাণুকে একটা ইলেকট্রন, এই ক্লোরিন পরমাণুকে একটা ইলেকট্রন বর্জন করে এও কি করলো, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করলো। এখানে নিয়ন, তাহলে কি হলো, Mg+2 আয়ন প্লাস 2Cl মাইনাস আয়ন, এইটা ফাইনালি হয়ে যাচ্ছে MgCl। ক্লিয়ার? ঠিক একইভাবে যদি আমরা করি যে NaF, সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম কি আগে আলোচনা করেছি 2 8 1 ইলেকট্রন বিন্যাস। তাহলে একটা ইলেকট্রন আর বাইরে কক্ষের ইলেকট্রনটা F, ফ্লুরিনের ইলেকট্রন যে 2 7। তো একদম চোখের সামনেই দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 6 7। তাহলে সোডিয়ামের একটা ইলেকট্রন বর্জন করলে এর অষ্টক পূর্তি হয়ে যাচ্ছে, বাইরে পক্ষে একটা ইলেকট্রন পূর্ণ হচ্ছে। এরও সেরকম ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ওই Na প্লাস আয়ন আর F মাইনাস আয়ন উৎপন্ন হয়ে NaF উৎপন্ন। এই হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে যেভাবে রাসায়নিক বন্ধনের যে আয়নীয় বন্ধন তৈরি হয়, ঠিক এইভাবে আয়নীয় বন্ধনগুলো তৈরি হয়। আমরা আর বিস্তারিত আমরা আরো যেতে পারি। আমরা এখানেতে আরো একটা নিয়ে নিতে পারি যে কিভাবে আর একটা আমরা নিচ্ছি, নিয়ে আমরা তারপরে পরেরটা আলোচনায় যাব। আমরা নিচ্ছি ধরো Na2O সোডিয়াম অক্সাইড। তাহলে Na2 এর ক্ষেত্রে সোডিয়াম অক্সাইড Na, দেখো 1 আর O হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে সোডিয়ামের তো ইলেকট্রন বিন্যাস এইটা, আর অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস এইটা। তাহলে এ নামে একটা ইলেকট্রন বর্জন করলো, একটা ইলেকট্রন বর্জন করলে এর কিন্তু অষ্টক পূর্তি হচ্ছে না, এর 7টা ইলেকট্রন থাকছে। সেই জন্য আর একটা সোডিয়াম অ্যাটম আমরা যদি নিই, তাহলে সে কি করবে না, সে আর একটা ইলেকট্রন বর্জন করবে, করে কি হচ্ছে না 2Na প্লাস আর O -2, এইখান থেকে হয়ে যাচ্ছে Na2O। এই হচ্ছে আমাদের আয়নীয় বন্ধন।
তাহলে ডেফিনেশনটা আমি এবার বলছি, আয়নীয় বন্ধন কাকে বলে? নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য দুটি পরমাণুর মধ্যে সর্ববহিস্থ কক্ষের এক বা একাধিক ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে তড়িতাকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে বলা হচ্ছে আয়নিক বন্ধন। তড়িতাকর্ষণ বল দ্বারা, যে তড়িতাকর্ষণ বল দ্বারা যুক্ত হচ্ছে সেটা কি বলা হচ্ছে? আয়নিক বন্ধন। একদম পরিষ্কার, সোডিয়াম প্লাস ও মাইনাস তাহলে পরস্পর বিপরীত জাতীয় তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে, তাহলে আমাদের আয়নীয় বন্ধন তৈরি হচ্ছে। আবার বলছি যে নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় দুটি পরমাণুর সর্ববহিস্থ কক্ষে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে তড়িতাকর্ষণ বল দ্বারা যৌগ গঠন করার ক্ষমতাকে বলা হয় তড়িৎযোজ্যতা। তড়িৎযোজী যৌগ কি করে বুঝবো? আমরা সিম্পলি বুঝবো যে সাধারণভাবে যারা ক্যাটায়ন উৎপন্ন করতে পারে, তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এইগুলো এদের ইলেকট্রন বর্জন করার একটা প্রবণতা থাকে। কারণ এদের বর্জন করার আর প্রয়োজন কেন না, এদের যে বাইরের কক্ষের ইলেকট্রনটা লুজ ইলেকট্রন সোডিয়ামে, সেই তুলনায় যখন সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, এদের ইলেকট্রনগুলো লুজ ইলেকট্রন, এরা সহজেই ছেড়ে দিতে পারে, আর ক্লোরিন সেই ইলেকট্রনগুলোকে সহজে গ্রহণ করতে পারে। এই জন্য এরা ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে তড়িতাকর্ষণ বল দ্বারা তড়িৎযোজী যৌগ উৎপন্ন করছে। এবার হচ্ছে সমযোজ্যতা, রাসায়নিক সমযোজী বন্ধন। আমরা সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। লুইস ডট গঠন আমরা আলোচনা করব, তবে আমরা যেহেতু নিচের ক্লাস দশম শ্রেণীতে শুরু করছি, সেই জন্য আমরা সিম্পলি একটা লুইস ডট গঠনটাতেই মাধ্যমেই করব, কিন্তু সেটা সহজভাবে করব। যাই হোক, এবার হচ্ছে সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধনটা কিরকম? সমযোজী বন্ধন হচ্ছে যে দুটো পরমাণু, সেটা একই মৌলের দুটো পরমাণু হতে পারে, আবার ভিন্ন মৌলের পরমাণু হতে পারে। দুটো পরমাণুর মধ্যে কিছু ইলেকট্রন জোড় তৈরি হবে। জোড় মানে কি? যে তারা একটা জোড় তৈরি করে তারা শেয়ার করবে, মানে এও বলবে যে আমার জন্য রইলো এটা, আবার আরেকটা পরমাণু সেও বলবে যে আমিও ব্যবহার করব। এরকম ইলেকট্রন জোড় তৈরি করবে। তা এই ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে কি হচ্ছে? তারা অনুগঠন করবে। এখন এখানে কিন্তু সমযোজী যখন যৌগ তৈরি হবে, সমযোজ্যতার ক্ষেত্রে, সেখানে কিন্তু দুরকমভাবে সমযোজী বন্ধন হয়। সমযোজী বন্ধনের মাধ্যমে একই মৌলের দুই বা ততোধিক পরমাণু যুক্ত হয়ে অনুগঠন করবে, অথবা দুটো আলাদা মৌলের দুই বা ততোধিক মৌলের পরমাণু যুক্ত হয়ে অনুগঠন করবে। তাহলে এখানেতে আমরা প্রথমে মৌলিক অণু কিভাবে গঠিত হয় সেগুলো নিয়ে আলোচনা করব। দেখা যাক সমযোজী বন্ধন। আমি আবার বলছি যে কোনো রাসায়নিক বন্ধনে আমরা এখানে যে লুইস ডট ইলেকট্রন গঠনের মাধ্যমে আমরা এগুলো দেখাবো। লুইস ইলেকট্রন ডট গঠন দেখাচ্ছি। ওকে, দেখো, প্রথমে আমরা নিলাম অক্সিজেন অণু। তাহলে অক্সিজেন অণু মানে দুটো অক্সিজেন পরমাণু। তা দুটো অক্সিজেন পরমাণু যদি আমরা নিই, ও আর ও যদি আমরা নিই, তাহলে এদের সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন আছে? 1 2 3 4 5 6। এরও সর্ববহিস্থ কক্ষে 1 2 3 4 5 6। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি? যে দুটো করে ঘাটতি আছে, তারপরে দুটো জোড় তৈরি হয়েছে। এখানে দুটো জোড় তৈরি হলো। দুটো জোড় তৈরি করে কি করছে না, দুটো ইলেকট্রন জোড় এইভাবে তৈরি হচ্ছে। হয়ে দেখো বাইরের কক্ষে 8টা ইলেকট্রন এ পূর্ণ করে নিল,
আবার এও কি করলো, বাইরের কক্ষে 8টা ইলেকট্রন পূর্ণ করলো, করে ফাইনালি আমরা হলো এই, অর্থাৎ দুটো সমযোজী বন্ধন তৈরি হলো, হয়ে একটা অক্সিজেন অণু তৈরি হলো। আবার ক্লোরিন অণু, ধরো Cl ক্লোরিন অণু, ক্লোরিন অণুর ক্ষেত্রে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখলেই হবে, 7 আছে বাইরের কক্ষে, 1 2 3 4 5 6 7। আর একটা ক্লোরিন নিলাম, ক্লোরিন পরমাণু নিলাম 1 2 3 4 5 6 7। 7 মানে বাইরের কক্ষে 7 মানে একটা জোড় তৈরি করলেই তারা এই জোড়, একটা জোড় একটা ক্লোরিন পরমাণু ব্যবহার করে তার 8টা পূর্ণ হবে। আবার সেই জোড়টা যখন এই ক্লোরিন পরমাণুটা ব্যবহার করবে তারও অষ্টক পূর্তি হবে। তাহলে দেখা যাক কিভাবে অষ্টক পূর্তি হচ্ছে, সেটা লুইস ডট গঠনের সাহায্যে আমরা দেখাচ্ছি। দেখো এই দেখো ক্লিয়ারলি দেখো 1 2 3 4 5 6 7 8। আবার এই ক্লোরিনের মাধ্যমে এই ক্লোরিনটা দেখো এও অষ্টক পূর্তি করছে কিভাবে, দেখো এই ছবিটাই তোমাদের আঁকতে হবে। এই যে অষ্টক পূর্তি হলো, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 দিয়ে কি হলো, ক্লোরিন এই যে বা Cl2 বা এখানে বলতে হবে আমরা O2 গঠিত। এখানে একটা সমযোজী বন্ধন, এখানে দুটো সমযোজী বন্ধন। আর একটা দেখাচ্ছি, দেখা যাক নাইট্রোজেন, বোর্ডটা একটু মুছে দিই। নাইট্রোজেন অণু, দেখো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে, দেখো N, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 5। তাহলে 1 2 তিনটে ঘাটতি আছে, 1 2 1 2 3 1 2 3। আর একটা নাইট্রোজেন নিলাম, নাইট্রোজেন অণু গঠিত হবে 1 2। দেখো এই যে ঠিক সিমিলারলি 6টা, এই 6টা আর দুটো মিলে 8টা, আর এই 6টা দুটো, তাহলে এখানে তিনটে সমযোজী বন্ধন তৈরি হচ্ছে, তিনটে। তাহলে নাইট্রোজেনের অণুতে তাহলে আমরা বলতে এটা থেকে আমরা কি পাচ্ছি, N বা নাইট্রোজেন অণু। তাহলে নাইট্রোজেনের অণুতে 3টি সমযোজী বন্ধন। তাহলে আমরা ক্লোরিনের ক্ষেত্রে একটা সমযোজী বন্ধন, অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখালাম যে দুটো সমযোজী বন্ধন, অক্সিজেন অণু গঠিত হলো। আর নাইট্রোজেনের ক্ষেত্রে 3টে সমযোজী বন্ধনের দ্বারা নাইট্রোজেন অণু গঠিত হলো। এগুলো হচ্ছে মৌলিক পদার্থের অণু। এবার আমরা দেখব যে কিভাবে যৌগিক পদার্থের অণু সমযোজী বন্ধনের দ্বারা গঠিত হয়, এবং সেটা লুইস ডট গঠনের সাহায্যে দেখাবো। আমাদের মনে রাখতে হবে যে অষ্টক পূর্তি করতে হবে, এখানেতে আমাদের ইলেকট্রন জোড় তৈরি হতে হবে। ইলেকট্রন জোড় তৈরি হলে তবে আমরা লুইস ডট ইলেকট্রন গঠনের সাহায্যে আমরা দেখাবো। আমরা প্রথমে যাচ্ছি, ধরো HCl হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, H একটা আছে, হাইড্রোজেনের ইলেকট্রন হচ্ছে একটা, ক্লোরিনের হচ্ছে 7টা, 1 2 3 4 5 6 7। তাহলে হাইড্রোজেন কি করবে, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করে তার ডুবলেট স্ট্রাকচার, আর এখানে ক্লোরিনের দেখো অষ্টক পূর্তি হয়ে গেল, দিয়ে কি হচ্ছে HCl, ঠিক না, HCl অণু তৈরি হয়ে গেল। আবার ধরো আমরা বলছি CH4 মিথেন, মিথেন মানে কার্বন, কার্বনের 4টে ইলেকট্রন, কার্বনের 4টে যোজক ইলেকট্রন হচ্ছে 4টে, 1 2 3 4। তাহলে এখানে 4টে জোড় তৈরি করতেই হবে হাইড্রোজেনের সঙ্গে, কারণ হাইড্রোজেনের বাইরের পক্ষে একটা ইলেকট্রন আছে। তাহলে দেখো কিভাবে হচ্ছে, দেখো এখানে একটা হাইড্রোজেন লাগিয়ে দিলাম, এখানে হাইড্রোজেনটাকে লাগিয়ে দিলাম, দিয়ে দেখো হাইড্রোজেন দুটো পূর্ণ হয়ে গেল, এখানেও হাইড্রোজেন দুটো পূর্ণ হয়ে গেল, এখানেও হাইড্রোজেন দুটো পূর্ণ হয়ে গেল, এখানেও হাইড্রোজেন দুটো পূর্ণ হয়ে গেল। আর টোটাল যখন সমস্ত এটা যখন নিচ্ছি তখন কিন্তু কার্বনেরও 8টা ইলেকট্রন পূর্ণ হলো। এই হচ্ছে লুইস ডট স্ট্রাকচার। CH4 C এরকম দিতে পারি, একটা করে সিঙ্গেল বন্ড তৈরি হয়েছে, 4টে সমযোজী বন্ধন তৈরি হয়েছে, এবং দিয়ে CH4 অণু তৈরি হচ্ছে। এইবারেতে আমরা যদি আমরা অ্যামোনিয়া NH3, আমরা একটুখানি বোর্ডটাকে আচ্ছা মুছে দিচ্ছি। তাহলে CH4 অণু কিভাবে তৈরি হলো দেখেছো। এবার অ্যামোনিয়া NH3, অ্যামোনিয়ার অণু কিভাবে তৈরি হচ্ছে দেখি। নাইট্রোজেন আর হাইড্রোজেন আছে, নাইট্রোজেন থাকবে সেন্ট্রাল অ্যাটম NH3
অ্যামোনিয়া নাইট্রোজেনকে সেন্ট্রাল অ্যাটম রাখলাম, তাহলে লিঙ্ক দিলাম 1 2 3 4 5। তাহলে তিনটে জোড় তৈরি করতে হবে হাইড্রোজেনের সঙ্গে। এই যে একটা হাইড্রোজেন পরমাণু লাগিয়ে দিলাম, আর একটা দিলাম, আর এখানে একটা দিলাম। দেখো হাইড্রোজেন কি হলো না হিলিয়ামের স্ট্রাকচার নিল, এখানে হিলিয়ামের স্ট্রাকচার নিল, হিলিয়ামের স্ট্রাকচার নিল। এবার টোটালটাকে যদি আমরা এভাবে নিই তাহলে দেখা যাবে যে এই সব জোড়গুলো নাইট্রোজেন তার অষ্টক পূর্তি করে ফেললো। তাহলে আমরা কি হলো NH3 অ্যামোনিয়াম অণু গঠিত হলো। সেরকম আমরা এরকম ভাবে সমযোজী বন্ধনের সাহায্যে আমরা কিভাবে কার্বন ডাইঅক্সাইডের অণু গঠিত হবে, দেখা যায় একটা CO2 নেওয়া যায়, অসুবিধা কিছু নেই। CO2 অণু NH3টা থাক, এখানে CO2 C এর তো 4টে ইলেকট্রন, 1 2 3 4, আর অক্সিজেনের হচ্ছে 6টা, 1 2 3 4 5 6। আর একটা অক্সিজেন নিচ্ছি, তারও ইলেকট্রন হচ্ছে 1 2, অক্সিজেন নিলাম 2 3 4 5 6। তাহলে দেখা যাচ্ছে এই দেখো অক্সিজেনের অক্টেট পূর্তি হলো। আবার এখানেতে অক্সিজেন এর অক্টেট পূর্তি হলো। আর এইটা দেখো কিভাবে হলো দেখতে পাচ্ছ, কার্বনের 4টে 4টে 8টা। অ্যাকচুয়ালি হলো এরকম, C ডবল বন্ড দিলাম, এইদিকে একটা O দিলাম, এটা হচ্ছে এইটাকে আমরা বলছি CO2 গ্যাস, কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই হলো মোটামুটি সমযোজী বন্ধন সম্পর্কে একটা ধারণা। তাহলে সমযোজী বন্ধনে প্রথমে আমরা যখন সেন্ট্রাল অ্যাটমটা নেব তখন তার কটা ইলেকট্রন আছে দেখে নেবো। যদি 5টা থাকে তাহলে 3টে ঘাটতি আছে, অবশ্যই সেই 3টে ঘাটতির জন্য তিনটে জোড় তৈরি হতে হবে। এইভাবে আমাদের সমযোজী বন্ধনগুলো ওই লুইস ডট বটল স্ট্রাকচারটা এইভাবে তৈরি করতে হবে। এটা সহজ পদ্ধতি। আমি জটিল আমাদের উঁচু ক্লাসেতে তখন আমাদের ইলেকট্রন সংখ্যা কাউন্ট করে আমাদের করতে হবে, সেটা আমার দরকার নেই, নট নেসেসারি, আমাদের এইটুকুই যথেষ্ট। এই হলো আমাদের সমযোজী বন্ধনের কতগুলো আমরা এক্সাম্পল দিলাম। এবার আমরা একটা বন্ধন তৈরি করব, সেটা হচ্ছে যে অসমযোজী বন্ধন। তড়িৎযোজী অসমযোজী বন্ধনটা আবার কিরকম, সেটা কিরকম হবে অসমযোজী বন্ধন। অসমযোজী বন্ধনটা দেখো, অসমযোজী বন্ধন, এই অসমযোজী বন্ধনটা আমি একটা দেখাচ্ছি। ধরো NH4 প্লাস অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়াম যে আমাদের যে মূলক তৈরি হয় সে NH4 আয়নটা কিভাবে হচ্ছে দেখো। নাইট্রোজেন সেন্ট্রাল অ্যাটম, নাইট্রোজেনের নিচ্ছি 1 2 3 4 5। আচ্ছা, এখানে একটা হাইড্রোজেন জুড়ে দিলাম, এখানে আরেকটা হাইড্রোজেন জুড়ে দিলাম, এখানে আরেকটা হাইড্রোজেন জুড়ে দিলাম। ভেরি গুড। তাহলে এর হাইড্রোজেন হয়ে গেল, এর হয়ে গেল, এর হয়ে গেল। দেখো এর 2 2 4 2 6, এর অষ্টক পূর্তি হয়ে গেল, এর অষ্টক পূর্তি হয়ে গেল। কিন্তু সমস্যা হয়ে গেল যে এখানেতে আমাদের H প্লাস আয়ন রয়েছে, তার মানে এর কোনো ইলেকট্রন নেই। তখন এই দুটো ইলেকট্রন এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন এরা সমভাবে ব্যবহৃত হবে, যদিও হাইড্রোজেন নিজস্ব কোনো ইলেকট্রন নেই। এখানে হাইড্রোজেন আয়নের কোনো নিজস্ব ইলেকট্রন নেই। তো সেটাকে আমরা যদি এইভাবে যদি এই জোড়টাকে যদি আমরা কিভাবে লিখবো, আচ্ছা ঠিক আছে, এইভাবে লিখলাম, এই তীর দিলাম, দিয়ে কি হলো না এরও তাহলে দুটো পূর্ণ হয়ে গেল ইলেকট্রন, আর এর তো হয়েই আছে। তাহলে হয়ে কি হচ্ছে অ্যামোনিয়াম আয়ন তৈরি হলো। আমরা দেখাচ্ছি NH আর এইরকম একটা তীর চিহ্ন দেওয়া, মানে এটা একটা জোড়। এবং এই জোড়ের ক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এখানেতে শুধুমাত্র নাইট্রোজেনেরই দুটো ইলেকট্রন আর এই প্লাস থাকলে এখানে লিখতে হবে। আবার আমার H3O যদি হয় তাহলে এটা মাইনাস হাইড্রোনিয়াম আয়ন, সেই একইভাবেই তৈরি হবে। হ্যাঁ, এইভাবে আমাদের অসমযোজী বন্ধন তৈরি হয়েছে। অসমযোজী বন্ধন পেয়ার তৈরি হলো এখানে, কিন্তু পেয়ার আনপেয়ার্ড ইলেকট্রন, দেখো
আনপেয়ার্ড ইলেকট্রন কিন্তু এর সঙ্গে শেয়ার করছে, যদিও এর কোনো ইলেকট্রন নেই, এরকম বন্ধন তৈরি হয়। এই বন্ধনকে বলা হচ্ছে অসমযোজী বন্ধন। তাহলে আমাদের মোটামুটি সমযোজ্যতা মানে আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন এবং অসমযোজী বন্ধন এগুলো সম্পর্কে আলোচনা হলো। এখন আমরা আরেকবার রিভিউ করে নিই, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, একটা পরীক্ষায় তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য রিভিউ করে নিই। আবার বলছি যে আমরা একটা যখন ইলেকট্রন ডট গঠন করব, তাহলে একটা হচ্ছে কি আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন, আর 3 নম্বর হচ্ছে বন্ধন। যখনই কোনো একটা যৌগের সংকেত দেয়া থাকবে, সেই সংকেত থেকেই কিন্তু আমরা তার ইলেকট্রন বিন্যাস দেখে আমরা সমযোজী বন্ধনে তারা আবদ্ধ না আয়নীয় বন্ধনে আবদ্ধ না অসমযোজী বন্ধনে আবদ্ধ সে সম্পর্কে জানতে পারব। আমরা সহজভাবে প্রেডিক্ট করব এইগুলো পরীক্ষায় সাধারণভাবে। দেখো আমি লিখছি, দেখো NaCl, Na2O, MgO, MgCl2, তারপরেতে ক্যালসিয়াম CaO, CaCl2, এগুলি মোটামুটি আমরা দিচ্ছি, বা NaF, এগুলি খুব কম, এগুলো কিন্তু আয়নীয় বন্ধন। এখানে সোডিয়াম এ আগে আছে কারণ এ ইলেকট্রন বর্জন করছে বলে আগে লেখা হয়েছে। এরা সবাই ইলেকট্রন বর্জন করছে এবং সব ধাতু দেখো, অল আর মেটাল। আর এখানে নন মেটাল, এগুলো সব নন মেটাল, ক্লোরিন, অক্সিজেন, ক্লোরিন, এখানে ফ্লোরিন, সব নন মেটাল। তাহলে এগুলো হলো তড়িৎযোজী আয়নীয় বন্ধন, এগুলো হচ্ছে দ্যাট বিলংস টু আয়নিক বন্ড। এবার সমযোজী বন্ধনে যদি আমরা আলোচনা করি, তাহলে সমযোজী বন্ধনে প্রথমে আমি বলছি ধরো HCl, অক্সিজেন অণু, নাইট্রোজেন অণু, ক্লোরিন অণু, CH4 মিথেন অণু, তারপরে CCl4 ক্যালসিয়াম কার্বন টেট্রাক্লোরাইড, CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, এইভাবে আমরা জলের অণু, এগুলো সবই হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ। আর অসমযোজী বন্ধনের ক্ষেত্রে আমরা দুটো উদাহরণ দিয়েছি। একটা হচ্ছে দিয়েছি NH4 প্লাস বা H3O, H3O প্লাস, এখানে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হয়েছে H3O প্লাস। এইগুলো হচ্ছে, বা আমরা কার্বনেট আয়ন হতে পারে CO3-2 এই ধরনের, বা ধরো NO3 মাইনাস, এইসব আয়নগুলো হচ্ছে অসমযোজী বন্ধনে আবদ্ধ। এই সমস্ত আয়নগুলো অসমযোজী বন্ধনে আবদ্ধ। তাহলে মোটামুটি আমাদের আইডিয়াটা হলো। এরপর আমরা যেটা আলোচনা করব যে সমযোজী ও তড়িৎযোজী যৌগের মধ্যে বৈশিষ্ট্য, বা আমরা এক কাজ করি, সমযোজী এবং তড়িৎযোজী যৌগের মধ্যে পার্থক্য করলেই বৈশিষ্ট্যগুলোকে আমরা পিক আপ করে নিতে পারবো। তাহলে সেটি আমরা বোর্ডেতে লিখছি। দেখো ধরো তড়িৎযোজী আর একটা বললাম সমযোজী। এখন তড়িৎযোজীর ক্ষেত্রে আমরা দেখেছি, বা যেটা বলছি আয়নীয় বন্ধন, সেখানে কিন্তু স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে। এই যে Na+Cl-, এই স্ট্রং স্থির তড়িৎ আকর্ষণ বল, এবং সেটা খুব স্ট্রং। কিন্তু সমযোজীর মধ্যে এখানে বলছে আণবিক আকর্ষণ বল, ইন্টারমলিকুলার ফোর্স।
এখানে আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করছে, এটা খুব স্ট্রং। তাহলে প্রথমে এখানে তাহলে আমরা প্রথমেই বলছি কি বলছি যে প্রথমে বলছি যে এদের হাই মেল্টিং পয়েন্ট বয়েল, তাহলে লিখছি যে উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। তাহলে সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব উচ্চ। এটা মানে একটা সেন্টেন্সে বাক্যে লিখতে হবে, সমযোজী যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব উচ্চ। তাহলে এখানে হবে যে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তাহলে কি হবে, কম হবে। তাহলে এখানে হচ্ছে কম, তার মানে গলনাঙ্ক মেল্টিং পয়েন্ট ও স্ফুটনাঙ্ক কম। দেখো আমরা NaCl কঠিন একটা পদার্থ, যখন জলে দ্রবীভূত হবে তখন কিন্তু প্লাস আয়ন আর মাইনাস আয়ন, ক্লোরিন মাইনাস আয়ন উৎপন্ন করছে। তাহলে বলতে পারি যে জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। আর এখানে তাহলে কি হবে যে জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না, বলবো যে জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না। ইয়েস, কারণ ধরো আমি বলছি একটা, যেমন ধরো আমি বললাম যে বেনজিন C6H6 এটা তরল পদার্থ, আর এর জলীয় দ্রবণ কিন্তু কোনো আয়ন উৎপন্ন করতে পারে। এখানে যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড আয়ন উৎপন্ন করতে পেরেছে, এখানে কিন্তু এর জলীয় দ্রবণ কোনো আয়ন উৎপন্ন করতে পারে না। আয়ন উৎপাদন না করলে সেটা তড়িৎ পরিবহন করার পক্ষে সম্ভাব্য নয়। ওকে, সমযোজী যৌগগুলো এবার হচ্ছে দ্রাব্যতা নিয়ে যদি কথা বলি, না আমরা বলতে পারি যে জলে দ্রাব্য। এখানেতে দু একটা হয়তো জলে দ্রাব্য হতে পারে, কিন্তু বেশিরভাগ সমযোজী যৌগ বলবো যে জৈব দ্রাবকে দ্রাব্য। কি বলবো, জৈব দ্রাবকে দ্রাব্য। আর একটা বলছি যে এরা যখন যৌগগুলো যখন রাসায়নিক বিক্রিয়া করবে, সমযোজী বা তড়িৎযোজী যৌগগুলো রাসায়নিক বিক্রিয়া করে, কিন্তু রাসায়নিক বিক্রিয়ার হার, এদের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া হবে, তাহলে লিখছি রাসায়নিক বিক্রিয়ার হার দ্রুত, খুব দ্রুত রাসায়নিক বিক্রিয়া করে, এটা স্লো। তাহলে এখানে রাসায়নিক বিক্রিয়ার হার কিন্তু স্লো মানে মন্দগামী। ব্যাস, এই হলো সমযোজী এবং তড়িৎযোজী যৌগের মধ্যে একটা কম্পারেটিভ ডিসকাশন করলাম, দেখলাম। জাস্ট সি দ্য ব্ল্যাকবোর্ড, এগুলো পজ করে, ভিডিও পজ করে দেখবে, এই কথাগুলো খুব দামি। এবার তড়িৎযোজী যৌগ আমরা যেগুলো নিই, ধরো সোডিয়াম ক্লোরাইড যদি আমরা নিই বা ক্যালসিয়াম ক্লোরাইড, এই যৌগগুলো নিই, এই তড়িৎযোজী, এবার একটা নতুন আলোচনা, লাস্ট, এটাই আমাদের শেষ আলোচনা। যাই হোক, আমরা তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে আমরা বলছি যে আয়নীয় যৌগের ক্ষেত্রে আয়নীয় যৌগের ক্ষেত্রে সংকেত ওজন নেওয়া হয় কেন বা ধরা হয় কেন, সংকেত ওজন। তা এখানেতে এই আয়নীয় যৌগতে
পৃথক অণুর কোনো অস্তিত্ব নেই। এখানেতে আয়নীয় যৌগ মানে সোডিয়াম ক্লোরাইড NaCl, ভাবছি যে একটা NaCl একটা পৃথক অণু, নট অ্যাট অল। দেখা যাবে যে একটা এরা কি করে, মানে জাবড়ি গঠন করে, ধরো এরকম সোডিয়াম আয়ন ক্লোরিন আয়নগুলো এরকম, ধরো Cl আয়ন, এখানে সোডিয়াম, এখানে Cl, তারপরে এখানে Na, এইভাবে আয়নগুলো এভাবে থাকে। অর্থাৎ এরা সেপারেটলি একটা যে সোডিয়াম ক্লোরাইড অণু পৃথকভাবে, আমরা পৃথক ওই জন্য পৃথক অণুর কোনো অস্তিত্ব নেই। এখানে সোডিয়াম এবং ক্লোরাইড আয়নগুলো Na+ আয়ন আর ক্লোরাইড মাইনাস আয়ন, এই আয়নগুলো কি হচ্ছে না জালকের মতো অবস্থান করে, তারা একটা জাবড়ি গঠন করে, একটা ক্রিস্টাল তৈরি করে, এবং কেলাসের যে কোণগুলো রয়েছে, ধারগুলো রয়েছে, সেখানে বিভিন্ন জায়গায় এই অ্যাটমগুলো সোডিয়াম আয়ন বা ক্লোরিন আয়নগুলো বিন্যস্ত থাকে। সেই জন্য এই আয়নীয় যৌগেতে সংকেতজনটাই নিতে হবে, কারণ এখানেতে মানে অণুর কোনো অস্তিত্ব নেই। সেই জন্য তার আণবিক সংকেত বলতে তার সংকেতজনটাকেই ধরা হয়, আণবিক গুরুত্ব যেটা নেওয়া হচ্ছে। আণবিক গুরুত্ব যখন আয়নীয় যৌগের ক্ষেত্রে নেব, তার সংকেতজনটাকে আমাদের নিতে হবে, কারণ এখানে বলেছি পৃথক অণুর কোনো অস্তিত্ব নেই, না বিভিন্ন অণুগুলো কি হচ্ছে জালকের মতো অবস্থান করে, যার ফলে একটা সিঙ্গেল মলিকুল মানে সোডিয়াম ক্লোরাইড NaCl এর একটা সিঙ্গেল মলিকুল আমাদের কিন্তু এখানে কল্পনা করা অবাস্তব। তাই এখানে আমরা তার সংকেতজনটাকে তার আণবিক ওজন হিসেবে আমরা ধরতে পারি। তাহলে আজকের আলোচনা আমাদের হলো, এটাকে ভিডিওটা দেখতে হবে, টেক্সট বুক দেখতে হবে, এবং এগুলো ইলেকট্রন ডট গঠনের ক্ষেত্রে আমাদের পেন্সিল আর নিয়ে বসতে হবে, আর ইরেজারও সঙ্গে নেবে। তা নিলে আস্তে আস্তে এগুলো থাকলে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।